বেহালার পেট্রোল পাম্প আর সেই পেট্রোল পাম্পে তাণ্ডবের ছবি সামনে আসছে। সিসি ক্যামেরায় পুরো ছবিটা ধরা পড়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করি সেই সিসিটিভি ফুটেজ। বেহালার বুড়ো শিবতলা পেট্রোল পাম্পের ছবি। দুষ্কৃতী হামলা এবং সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখছেন ইতিমধ্যেই। পেট্রোল পাম্পের একাধিক বাড়ি সেগুলো ভাঙচুর করা হয়েছে। বেহালা থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায়। বুড়ো শিবতলার পেট্রোল পাম্প একাধিক সরঞ্জাম ভাঙচুর করা হলো। পেট্রোল পাম্প লাগোয়া যেসব গাড়িগুলো দাঁড়িয়েছিল সেই সব গাড়িতে ভাঙচুর করা হলো। কিন্তু কেন করা হলো, কারা করলেন এই ভাঙচুর, কারা এই দুষ্কৃতী যারা তাণ্ডব চালালেন? সমীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো সমীরের থেকে। সমীর, দেখো সোনিয়া, বেহালা বুড়ো শিবতলায় পেট্রোল পাম্পের দুষ্কৃতী হানা। আজ বিকালবেলা পেট্রোল পাম্পের যে হামলা চালায়, পেট্রোল পাম্পের পাশেই পেছনেই একটি বস্তি আছে। সেই বস্তির লোকজনরা কয়েকজন পেট্রোল পাম্পের পেট্রোল ডিজেল ছাড়া ও ওখানে একটু গ্যাসেরও পাম্প আছে, সেই গ্যাসের গাড়ি প্রত্যেক দিনের সকালে থেকেই রাত পর্যন্ত বেশ কিছু গাড়ি এই পেট্রোল পাম্পে গ্যাস নেয়। এই লাইনে দিয়ে এই রাস্তাটা আছে, সেই রাস্তা দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। আজ বিকালবেলা বেশ কিছু লোকজন এসে চড়া হয় এই রাস্তার ওপরে ধারে থাকা গাড়িগুলোর ওপরে এবং ওই গাড়িগুলোকে ভাঙচুর করে। পাশাপাশি পেট্রোল পাম্পের কর্মীদেরও মারধর করা হয়। পেট্রোল পাম্পের পাশে কার্ড সোসাইটি যে করা হয় সেই যন্ত্রটাকেও ভাঙা হয় এবং এই উত্তেজনা এবং ভাঙচুর চালায় বেশ কয়েকক্ষণ ধরে। এই সব ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ে এবং ঘটনাস্থলে বেহালা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ সমীর, এখানে মারধর করছে আমাকে, ধরে বলছে গ্যাস দেওয়া যাবে না, বন্ধ করো গ্যাস। হ্যাঁ, দুজন মিলে, একজন মদের বোতল নিয়ে এসে মদের বোতল নিয়ে মারবে বলে এসেছিল। হ্যাঁ, কজন ইনজর্ড হয়েছে? কজন ইনজর্ড হয়েছে? কজনকে মারধর করা হয়েছে? দুজনকে। মানে পেট্রোল পাম্প। হ্যাঁ, আর সব গাড়ি কি করলো? গাড়ি ওরা ভাঙচুর করেছে, বোতল নিয়ে, মদের বোতল নিয়ে, বিয়ারের বোতল নিয়ে ভাঙচুর করেছে। ওরা এসেছিল 8-10 জন মতো। পরপর প্রায় 14-15খানা গাড়ির উপরে কাজ ভাঙতে এরা এগিয়ে এসছে, পেট্রোল পাম্প পর্যন্ত এগিয়ে এসে পেট্রোল পাম্পের মধ্যে ঢুকেও সেখানকার মেশিন যেগুলো আছে, যেগুলোকে পস মেশিন বলে, যেখানে কার্ড ট্রানজ্যাকশন হয় যে মেশিনগুলো, ওই মেশিনগুলোকেও ভাঙাভাঙি করেছে। হ্যাঁ, একটা ছেলেকে বোতল ভেঙে তার পেটে ঢুকিয়ে দিতে যাচ্ছিল, সে খুব ভালো যে বেঁচে গেছে। আর যে সিএনজি দিচ্ছিল তাকে তো বোতল ভেঙে তাড়া করেছে মারার জন্য, সে কোনো মতে ভিড়ের মধ্যে দিয়ে পালিয়েছে। ভোটের ফলের পর উল্টোডাঙ্গার আবাসনে কার্যত অটো নিয়ে রীতিমতো হামলা দাপাদাপি দেখেছিল জনগণ। আর মুখ্যমন্ত্রীর কাছে যখন অভিযোগ পৌঁছয় তিনি রুষ্ট হন, নির্দেশ দেন ক্ষমা চাইতে হবে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশেই ক্ষমা চাইলেন কাউন্সিলর। উল্টোডাঙ্গার আবাসনে গিয়ে ক্ষমা চাইলেন তৃণমূল কাউন্সিলর। ভোটের ফলের পর আবাসনের ভিতর অটোর দাপাদাপি, যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, ভোট না দেওয়ার অভিযোগে আবাসনে কার্যত হামলা চালানো হয়েছিল। আর অভিযোগ যখন পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রীতিমতো ভর্ৎসনা করেছিলেন কাউন্সিলরকে। ক্ষমা চাইতে কাউন্সিলরের সঙ্গে দেখা গেল তৃণমূল নেতারাও গিয়েছিলেন। একটা ঘটনা ঘটেছিল, সেটা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নজরে এসছে। সেটা হচ্ছে যে বেশ কিছু অটো এবং উচ্চ মার্গে ডিজে বাজিয়ে আপনাদের আবাসনের মধ্যে একটা মিছিল হয়ে গেছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসার পরে তিনি এটা অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছেন, আপত্তি করেছেন, দলের মধ্যে বার্তা দিয়েছেন এবং একদম নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তৃণমূলকে ভুল বুঝবেন না, কেউ হয়তো অতি উৎসাহে, সবটা তো দলের নির্দেশে হয় না, কেউ এলাকায় কোনো অবস্থায় অতি উৎসাহে বহিঃপ্রকাশ হয়ে যায়, কিছু একটা করে ফেলেছেন। আপনাকে যেরকম মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনিও সেই বার্তাটা ওনাকে দেবেন যে আমাদের আবাসনের তরফ থেকে বাংলায় বলে মধুরেণও সমাপন। এত বড় আবাসন, যদি কোথাও কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, কারোর কোনো বিরক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলছি এটা দল অনুমোদন করেনি। অনেক ক্ষেত্রে মিছিল বা অনেক কিছু হয়ে গেলে একাংশের কর্মী হয়তো অতি উৎসাহে কোনো কিছু করে ফেলেছে, এটা অনিচ্ছাকৃত। ফলে কোনো অবস্থায় এগুলি মনে না রাখতে এখানকার মানুষও অত্যন্ত খোলা মনে স্পোর্টিংলি
গোটা বিষয়টি দেখেছেন, ফলে আপাতত এই বিষয়টি মধুরেণ সমাপয়েত, এ নিয়ে কোনো রকম বিতর্ক আর থাকছে না। আর এই গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এই কালচারটা মমতা ব্যানার্জিরই কালচার, তিনি এইটা করিয়েছেন এবং করে শিক্ষা দিয়ে পরে আবার নিজের ইমেজ সেভ করার জন্য করেছেন। যেহেতু কলকাতার মতো জায়গায় ঘটেছে, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া এটাকে ধরে ফেলেছেন, তাই করেছেন। হাতে 1 মাসেরও কম সময় রয়েছে। মানিকতলা উপনির্বাচন নিয়ে তৃণমূলের মধ্যে তৎপরতা নজরে আসছে, কারণ আবারও কোর কমিটির বৈঠক হলো। বিকেলে পরেশ পালের বাড়িতে বৈঠক, এবং সেই বৈঠক করেন কুণাল ঘোষ, অতীন ঘোষ, স্বপন সমাদ্দার এবং সুপ্তি পাণ্ডে। মনে রাখতে হবে আপনাদের জায়গাটা মানিকতলা, আর সেটা পরিচালনা করতেন লেজেন্ডারি ফিগার একজন সাধন পাণ্ডে। সমস্ত এলাকাটা ঠিক চাতক পাখি যেমন জলের জন্য ওয়েট করে, সেই নির্বাচনটার জন্য কর্মীরা একেবারে উন্মুখ হয়েছিল। সবাই মিলে একটা কোর কমিটি গঠন হয়েছে, কোথায় যাব, করব, কিভাবে করব, কবে কোন ওয়ার্ড করব, এটা একটা প্রাথমিক মিটিং আজকে হলো। রণকৌশল, প্রচার কৌশল, মানিকতলা বিধানসভা উপনির্বাচন, সাধন পাণ্ডের অকাল মৃত্যুতে এটা হচ্ছে। আমাদের সকলের প্রিয় বিধায়ক এবং মন্ত্রী ছিলেন। তো এখন আমরা কীভাবে প্রচার এবং বিপুল জয় নিশ্চিত, সেই জায়গায় দাঁড়িয়ে কর্মী সভা, চতুস্তরীয় যে প্রচার, তার একটা খসড়া কর্মসূচি, সেগুলো সবাই মিলে আলোচনা করে ঠিক হল। দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী যেদিনই ঘোষণা করবেন, তখন থেকেই দল পুরোদস্তুর প্রচারে পুরো নেমে পড়া হবে। আর তৎপর কর্মী সমর্থকরাও। সকালের ছবিটাই আপনাদের দেখাচ্ছি। আজ সকাল থেকেই মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের দেওয়াল লিখন কিন্তু শুরু হয়ে গিয়েছে। কখনো সম্ভাব্য প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখন হচ্ছে, কখনো আবার প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন হচ্ছে। বাকি কাজগুলো সেরে রাখা হচ্ছে, প্রার্থীর নামটুকু বাদ রাখা হচ্ছে। আবার কোথাও কোথাও প্রার্থীর নাম দিয়েই, সম্ভাব্য প্রার্থীর নাম দিয়েই দেওয়াল লিখন শুরু। নবান্নের বৈঠকের পরই নাম দিয়ে দেওয়াল লেখা শুরু হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখন শুরু। মানিকতলা বিধানসভা উপনির্বাচন, যে উপনির্বাচন 2 বছরেরও বেশি সময় আটকে ছিল, আর তারপর তৃণমূল সুপ্রিমোর যে নির্দেশ, সেই নির্দেশ পেয়ে একেবারে কর্মীরা নেমে পড়েছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, আমরা দেখছি যে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। যে নির্দেশ নবান্ন থেকে এসছে, তারপরই কাজ শুরু করে দিয়েছেন। জামাই ষষ্ঠীর দিন সকালেও তাই প্রচারে খামতি নেই তৃণমূল কংগ্রেসের। ক্যামেরায় মনোজের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো জমি জবরদখল রুখতে কড়া মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকেই তার বার্তা, সরকারি জমি দখল কোনোভাবেই বরদাস্ত করবে না রাজ্য সরকার। কাটমানি এবং বালি কয়লা পাচার রুখতেও প্রশাসনিক কর্তাদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি আন্দোলন থেকে তাঁর রাজনৈতিক উত্থান। 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, জোর করে কারো জমি নেওয়া যাবে না। এবার সরকারি জমি দখল রুখতেও কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। 24-এর লোকসভা ভোটের পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকেই সরকারি জমি দখল এবং জমির চরিত্র বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দেন, সরকারি জমিতে কোনো রকম দখলদারি চলবে না। প্রশাসনিক আধিকারিকদের ঠিক করে কাজ করতে হবে। সরকারি জমি দখল করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ রাজ্যের নানা প্রান্তে বারবার সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে পূর্ত দপ্তরের জমি দখল করে তৈরি বেআইনি দোকান ভেঙে পড়ে, একজন মারাও যান। অনেক জায়গায় আবার পুকুর, নয়নজুলির মতো জলাভূমি বোঝানো হয়েছে। জমির চরিত্র বদলের অভিযোগ সব থেকে বেশি এসেছে উত্তরবঙ্গ থেকে। কলকাতা এবং লাগোয়া এলাকাতেও সরকারি জমি দখলের অভিযোগ জমা পড়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তাই সরকারি জমি দখল রুখতে মঙ্গলবারের বৈঠকে ওরা বায়। সরকারি কাজে কাটমানি দেওয়া নিয়েও নানা নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বালি এবং কয়লা পাচার রুখতে কার্যত তিনি বুঝিয়ে দিয়েছেন যে এবার তিনি জিরো টলারেন্স নীতি। নিউজ 18 বাংলা, কলকাতা। ভোট মিটতে যাচ্ছে অধ্যায়। 1 বছর ধরে নবজোয়ার যাত্রা, বকেয়া বরাদ্দ নিয়ে নাগারে আন্দোলন, বাংলায় বিজেপির রথ থামিয়ে
এবার ছোট্ট ছুটি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ছুটি ঘোষণা অভিষেকের। চিকিৎসার জন্যই কিছুদিনের জন্য ছুটিতে যাচ্ছেন জানানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তরফে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বিভিন্ন কর্মসূচির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলি নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং শেষে লিখেছেন যে এই নির্বাচন পর্ব গেল, অস্বাভাবিক পরিশ্রম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন এবং কিছু চিকিৎসাজনিত কারণে একটা সাময়িক বিরতি নিচ্ছেন। তো সুতরাং এর অন্য কোনো ব্যাখ্যা বা অন্য কোনো আলোচনার দিক নেই, যা লেখার উনি নিজে খুব স্পষ্ট করে লিখে দিয়েছেন। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি একেবারে ধরাশায়ী হয়ে গিয়েছে, কিন্তু বিজেপির খারাপ ফলে শুভেন্দুর দিকে অভিযোগ। দলের অন্দরেই একেবারে তির্যক মন্তব্যে বিদ্ধ শুভেন্দু অধিকারী, আর তাতে শুভেন্দুর খেদ। দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁর নিশানায় নেতারা, অভিযোগে ক্ষুব্ধ শুভেন্দু, খেদ প্রকাশ। আমি ভারতীয় জনতা পার্টি করি, তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না, কেউ তিরস্কারও দিতে পারেন, অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন। মন্তব্য, প্রচার কৌশল, এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে, সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো, অনেক সময় সাইলেন্ট থাকি। আর এর আগে একবার নয়, একাধিকবার দিলীপ ঘোষের নিশানা। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে, আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে বিরুদ্ধে আমাকে সরাবার জন্য কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল। লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। শুধু দিলীপ ঘোষ তা নয়, ক্ষোভের কথা শোনা গিয়েছে সৌমিত্র খাঁয়ের গলাতেও। আমাদের রাজ্যে যে 25 জনের কোর কমিটি হয়েছিল, সেটা তো আমার জায়গা ছিল না। অযোগ্য লোকদের ভিড়, আর কিছু না। আমাদের যেটা হয়েছে, যারা করিতকর্মা লোক তাদেরকে আগে বাদ দাও। সবসময় তৃণমূল কংগ্রেসকে গালি দিলেই যে আমরা এগিয়ে যাবো তা নয়, আমাদের স্ট্র্যাটেজিটা ভাবতে হবে। দলের অন্দরে তির্যক মন্তব্যে বিদ্ধ হতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে, কিন্তু শুভেন্দু অধিকারী ভোটে কারচুপির অভিযোগ তুলছেন, সিবিআই তদন্তের দাবি করছেন। লোকসভা ভোটের পরে বিস্ফোরক মন্তব্য তার, 4 আসনে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছেন তিনি। হাইকোর্টের পুনর্নির্বাচনের দাবিতে মামলার প্রস্তুতিও। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন, রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন, সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার, তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে, এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। এই 4টা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। হার মেনে নিতে পারছে না বিজেপি, কটাক্ষ করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন। বাংলার মানুষের রায়ে যখন তৃণমূলের বিপুল জয় জয়কার, তখন এখনো মানুষের রায়টা তারা মাথা পেতে নিতে পারছে না, এটাই প্রমাণ করে। তাই মানুষের রায়টা মাথা পেতে নিতে না পারার কারণেই আজকে এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে। আমি মনে করি একদিকে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যেরকম প্রতিষ্ঠান, বাংলার মানুষের রায়টা মাথা পেতে নেওয়াটাই ভালো। আর যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, ভোট মিটে গিয়েছে, রেজাল্ট আউট হয়ে গিয়েছে, আর ভোট মিটতেই রাজ্যে আবারও কেন্দ্রীয় দল। আগামী 23শে জুন কেন্দ্রীয় দল রাজ্যে আসছে, কিন্তু কেন আসছে, কি কারণ, আরো বিস্তারিত জানবো। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, আগামী 23শে জুন রাজ্যে কেন্দ্রীয় দল কেন আসছে? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। মূলত যেটা নবান্ন সূত্রে খবর, যে এখনো পর্যন্ত এই রাজ্যে ঝাড়গ্রাম জেলা মূলত সিকিউরিটি রিলেটেড এক্সপেন্ডিচার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ নকশাল কার্যকলাপ
যে প্রতিরোধে যে আর্থিক সহায়তা প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেই প্রকল্পের অন্তর্ভুক্ত ঝাড়গ্রাম জেলা। এবং এর জন্য কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর আর্থিক বরাদ্দ দেয় রাজ্যকে। মূলত ওই জঙ্গলমহলের নিরাপত্তার জন্য পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র যে টাকা দেয়, সেই টাকা রাজ্য কিভাবে খরচ করছে তা দেখার জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই প্রতিনিধি দল রাজ্যে আসছে। আগামী 23শে জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের 4 সদস্যেরও বেশি প্রতিনিধি দল রাজ্যে এসে পৌঁছাবে। 28শে জুন পর্যন্ত রাজ্যে থাকবে। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন, বিশেষত যে নিরাপত্তা সংক্রান্ত যে বিভিন্ন পরিকাঠামোগত তৈরি প্রয়োজন রয়েছে, সেই তৈরি নিয়ে তারা বিশদের পরিদর্শন করবেন। তার পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকও করবেন। সব মিলিয়ে 4 দিনের জন্য এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। আগামী 23শে জুন রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পাঠানো এই বিশেষ প্রতিনিধি দল। বেশ সোমনাথ।